ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। ত্রাণবাহী নৌবহর থেকে আটক উদ্ধার কর্মীদের দ্রুত মুক্তির দাবি। মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওয়াইসি ভেঙে দিন। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। সুমুদ ফ্লোটিলার হামলার প্রতিবাদে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। সবশেষ জাহাজও আটকে দিল তেল আবিব। গাজার উদ্দেশ্যে এগিয়ে চলেছে নতুন বহর। আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল, বলছে বিএনপি। একটি বড় দলের বাধায় আটকে আছে জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের। অর্ধযুগেও রূপপুর বালিশকাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি দুদক। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন। নানা অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশ্লেষক। পাচারের জন্য নারী শিশু সহ ৩৯ জনকে জিম্মি। কক্সবাজারে গহীন পাহাড়ে অভিযানে উদ্ধার, আটক ২। সুন্দরবনে দস্যুদের আস্তানা থেকে ৪ জেলেকে ফিরিয়ে আনলো কোস্টগার্ড। বৈরী আবহাওয়ায় রাজধানীর কাঁচা বাজারে দামে আগুন। বেগুনের কেজি ঠেকেছে ২০০-তে, মরিচ ৩০০-র উপরে। বাড়তি মুরগির দর, বৃষ্টিতে সরবরাহ সংকটের দোহাই। ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে সারা বিশ্বের মতো ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মুসল্লি। নেতারা বলেছেন, মুসলিম বিশ্বের বিভেদের সুযোগে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দখলদারদের হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতেও। হাতে মজলুম ফিলিস্তিনিদের পতাকা, মুখে মানবতার পক্ষে স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে শুরু হয় ঢাকা উত্তর ও দক্ষিণ জামাতের বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আর স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। গাজা অভিমুখে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় আক্রমণের তীব্র নিন্দা জানান নেতারা। আটক করা মানবাধিকার কর্মীদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, বিশ্ব মুসলিম উম্মার অনৈক্যের কারণে ফিলিস্তিনে হামলার সুযোগ পাচ্ছে আগ্রাসী ইসরায়েল। ওয়াইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ আপনারা ওয়াইসি ভেঙে দিন। বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে, কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি ইসরায়েলকে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানী মানিক মিয়া এভিনিউতেও বিক্ষোভ সমাবেশ ও র্যালি করে বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স। ত্রাণবাহী জাহাজের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর হাতে আটক সব দেশের নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানান তারা। আটককৃত সকল স্বেচ্ছাসেবক এবং মানবাধিকার কর্মী এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে। গাজায় ত্রাণবাহী নৌবহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভূমধ্য সাগরের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজও
আটকে দিয়েছে ইসরায়েল। আটক করা কয়েকশো অধিকার কর্মীকে রাখা হয়েছে কারাগারে। এর মধ্যেই দুটি সংস্থার উদ্যোগে গাজার উদ্দেশ্যে ইতালির সিসিলি দ্বীপ ছেড়েছে আরও একটি বহর। ত্রাণবাহী ফ্লোটিলা আটকের প্রতিবাদে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। দ্য ম্যারিনেট। গাজা ইসরায়েলি অবরোধ ভাঙতে আশার আলো দেখালেও সবশেষে এই নৌযানটিও আটকে দিল দখলদার ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য বলছে নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় 43 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ডস ম্যাডলিন টু গাজা নামে দুটি সংস্থার যৌথ উদ্যোগে ইতালির সিসিলি থেকে ছেড়ে গাজা অভিমুখে চলছে অন্তত 10টি জাহাজের বহর। এর মধ্যে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন বাংলাদেশি অধিকার কর্মী ও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। ইসরায়েল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক এবং যত ডাক্তার খুন করেছে সেটার প্রতিবাদ আমরা জানাবো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহর থেকে আটক কয়েকশো অধিকার কর্মীকে ইসরায়েলের কেটজিওট কারাগারে নেওয়া হয়েছে। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্ব। ইতালিতে ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন হাজারো মানুষ। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর আটকের তীব্র নিন্দা জানান তারা। স্পেনের মাদ্রিদেও ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামেন সাধারণ মানুষ। তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে মেক্সিকো ও কলম্বিয়া। নাদিম মারজান, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। নানা দাবি সামনে এনে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ বিএনপির। তবে ভোট নিয়ে লন্ডনে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতেই আস্থা রাখতে চান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে পিয়ারের দাবি নিয়ে রাজপথে থাকা জামায়াত বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছেন তারা। একটি বড় দলের বাধায় জুলাই সনদের আইনি ভিত্তি আটকে আছে বলে ওই সময় অভিযোগ নেতাদের। আর এই অবস্থায় দলগুলোকে ছাড় দিয়ে সমঝোতার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালি রিপোর্ট। দীর্ঘ বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট উৎসব থেকে বঞ্চিত মানুষের আলোচনার বিষয়বস্তু নির্বাচন। রাজনীতির মাঠ কিংবা চায়ের স্টল, সর্বত্রই আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। অন্যদিকে জামায়াত সহ বেশ কিছু দলের পিয়ারের দাবিতে আন্দোলন এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমতের মধ্যে ভোটের সময়সীমা নিয়ে সংশয়ের কথা জানিয়ে আসছেন রাজনীতিক থেকে সাধারণ মানুষের অনেকেই। মাননীয় সভাপতি, যদিও প্রধান উপদেষ্টা দেশ পেরিয়ে বিশ্বমঞ্চেও জানিয়ে এলেন নির্বাচন নিয়ে তার পরিকল্পনা। ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নেওয়ার কথা জাতিসংঘ অধিবেশনে তুলে ধরেন ডক্টর ইউনূস। তবে আলাদা আয়োজনে দেশের মানুষ আরো 5 থেকে 10 বছর এই সরকারকে ক্ষমতায় চায় এবং ভোট আটকাতে আন্তর্জাতিক কিছু মহলের অর্থ ঢালার বক্তব্য রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দেয়। তবে এসব কথা কানে তুলতে চান না রাজনীতিকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, নির্বাচন নিয়ে লন্ডনে দেওয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে আস্থা বিএনপির। শুধু আন্তর্জাতিক মহলই নয়, নানা দাবিতে দেশেরই কিছু দল নির্বাচন পেছাতে চায় বলেও অভিযোগ তার। অনেক রাজনৈতিক দল নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য নানান রকম তালবাহানা তৈরি করছে। একদিকে প্রার্থী ঘোষণা করছে, আর একদিকে নানান রকমের দাবি নিয়ে সে নির্বাচন বয়কট করবে, কত রকমের প্রোগ্রাম দিল। তাতে কি মানুষ থেমে আছে? মানুষ তো নির্বাচনের দিকে হাঁটছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না জামায়াত ইসলামীও। ঘোষিত সময় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি। খুলনায় এক অনুষ্ঠান শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, একটি বড় দল মনে করে সবকিছু তাদের কথাই হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সমাধান দেখছেন না তিনি। আন্দোলনের যে ময়দানে আমরা আছি, এটাও আমাদের নির্বাচনে যাওয়া তারই একটা অংশ। ঐক্যমত্য না হলে জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নটা, সেটা কিন্তু সফল হবে না। একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে। এটা তো কোনো রাজনীতি না, এটা কোনো ডেমোক্রেসি না। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, কিছু জায়গায় ছাড় দিয়ে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে বড় ক্ষতি হবে দেশের। রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে যে মতপার্থক্য দেখছি, সেটার অবসান ঘটিয়ে নির্ধারিত আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে হবে। যদি নির্বাচন না হয়, তাহলে দীর্ঘমেয়াদী বাংলাদেশ একটা বড় ক্ষতির মুখে পড়বে। দেশকে স্থিতিশীল রাখতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকার এবং দলগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে।
গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনো সন্ধান মেলেনি একজনের। নওগাঁয় কিশোরের খোঁজে অভিযানে ডুবুরি দল। দেশব্যাপী আলোচনার ঝড় তুলেছিল রূপপুর বালিশকাণ্ডের দুর্নীতি, আর সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় অর্ধযুগ। আর এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুদক। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্বে এসেছে নতুন কমিশন, কিন্তু কোনো কিছুতেই বদলায়নি পরিস্থিতি। বিশেষজ্ঞরা তাই বলছেন, অদৃশ্য কারণে ঝুলে থাকা এই দুর্নীতির তদন্ত শেষ করতে না পারা অভ্যুত্থান পরবর্তী কমিশনেরও ব্যর্থতা। দেখব তাসলিম তৌহিদের রিপোর্ট। দুর্নীতিও যে শিল্পের পর্যায়ে নেওয়া যেতে পারে তারই আনুষ্ঠানিক রূপ ছিল রূপপুরের পারমাণবিক প্রকল্পের বালিশকাণ্ড। আলোচিত বালিশকাণ্ডে অভিযোগ ছিল একটি বালিশ ৫,৯৫৭ টাকা, খাটে তোলার মজুরি ৭৬০ টাকা, কমফোর্টার ১৬,৮০০ টাকা আর বিদেশি চাদর প্রায় ৬,০০০ টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় ৩১.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২ ঠিকাদার ও গণপূর্তের ১১ প্রকৌশলীর সহ ১৩ জনকে আসামি করে ৪টি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন, দ্রুতই দেওয়া হবে চার্জশিট। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে মামলার চার্জশিট দেওয়া এবং এর বাইরে যদি কেউ থাকে তাদেরকে আইন আমলে আনা। তবে ৩ কমিশন পেরিয়ে ২০২৫ সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই। ৪ সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারার দায়ে বর্তমান কমিশনও এড়াতে পারে না, এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন, অপরাধীদের বাঁচাতেই কি ধীরগতির নীতি চলছে? কমিশন যেটি আসলো সেটির বয়সও তো 1 বছরের উপরে হয়ে গেছে। এটা একটা বিরাট দুর্নীতির কাণ্ড। সেই জায়গায় তাদের দৃষ্টি নিবদ্ধ হলো না, বরং তারা উল্টো তদন্ত বিলম্বের পক্ষেই যুক্তি দিচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের যোগসাজশ থাকায় অতীতে মামলা শেষ করেনি। স্বপ্নে ভাবে নাই যে এই কাগজটা কোনোদিন অডিট হইতে পারে। তো এটা আগের সরকারের ইন্ডালজেন্স ছিল আমি বলবো। দ্বিতীয় হচ্ছে দুদকের ব্যর্থতাও বলবো। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অভিযুক্ত গণপূর্তের অধিকাংশ কর্মকর্তা অবসরে চলে গেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে ২ মানব পাচারকারীকে আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। বলেন, সাগর পথে মালয়েশিয়া সহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়। শুক্রবার মধ্যরাতে সেখানে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনী। এদিকে সুন্দরবনে বনদস্যুর আস্তানে অভিযান চালিয়ে জিম্মি করা ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে, তবে বনদস্যু কাউকে আটক করা যায়নি। মোংলা কোস্ট গার্ড জানায়, কয়েকজন জেলেকে জিম্মি করা হয়েছে। এমন তথ্যে ভোর থেকে সুন্দরবনের শিবসা আর বাউনি এলাকায় শুরু হয় অভিযান। বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৪ জেলেকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালে বনদস্যুদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলে পালিয়ে যায় তারা। তাদের নৌকা থেকে জব্দ করা হয় ১ নলা বন্দুক, 2টি এয়ারগান ও 3 রাউন্ড তাজা কার্তুজ। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সন্ধ্যার সময়ে আরও থাকছে। মাস না পেরোতেই দখল কক্সবাজারের বাকখালীর নদী তীর। আবারও বসতি ও দোকানপাট নির্মাণ। একদিনের মধ্যে সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ অপরজনের সন্ধানে টুরাগ নদে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে নওগাঁতে নিখোঁজ কিশোরের সন্ধানে আত্রাই নদীতে চলে তল্লাশি। তীরে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা, এই বুঝি দেখা মিলল আদরের সন্তানের। তুরাগ নদীতে নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে গাজীপুরের আলিয়াকৈরে চাপাইর ব্রিজের কাছে 4 বছর বয়সী অঙ্কিতা মণি দাসের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। এই সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু 9 বছর বয়সী তন্ময়। বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে যায়। এই সময় বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় শিশু অঙ্কিতা ও তন্ময়। আমি সেলুর বাড়ি খেয়ে আমি অনেক দূরে পড়ে গেছি, কিন্তু বাচ্চাটারে
আমি ধরতে পারিনি। আমাদের সন্দেহ ছিল যদি কোনো জায়গায় থাকে, তার কারণে আমরা নৌকাটারে কিনারায় টাইনা আনার জন্য ব্যবস্থা করি। ভিতরে কোনো ভিকটিম পাওয়া যায় নাই। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় রনি নামে এক কিশোর। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ, বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। বেঁচে থাকা তো সম্ভাবনা নাই, তবে লাশ যদি ভেসে ওঠে সেটাও 24 ঘন্টা সময় লাগে। নিখোঁজ রনির গ্রামের বাড়ি মান্দা উপজেলার বানডুবিতে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আবহাওয়ায় রাজধানীর কাঁচা বাজারে পণ্যের দামে যেন আগুন। 2 দিনে কাঁচামরিচের দাম হয়েছে দ্বিগুণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। আর সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বেগুনের কেজি ঠেকেছে প্রায় 200-তে। ঊর্ধ্বমুখী মুরগি ও ইলিশের দরও কারণ হিসেবে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। মরিচের ঝালে পুড়ছে ভোক্তার গাল। 2 দিন আগেও রাজধানীতে 160 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হলেও আজ উঠেছে 300 থেকে 320 টাকা পর্যন্ত। গতকাল এই দাম ছাড়িয়েছিল 400-র ঘর। বাংলাদেশে মরিচের আমদানি কম বৃষ্টির কারণে, আর ইন্ডিয়ার বর্ডার বন্ধ, তাই মরিচ আসতে পারে না। আমরা কি মরিচের বদলে কি মূলা খামো? বেড়েছে অন্যান্য সবজির দামও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন 150 থেকে 200, শসা 60, পটল 80, ঢেঁড়স 80, করলা 120 আর কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা দরে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে এসব সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে সরবরাহ কমায় দাম বাড়ছে, জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। সবজির দাম একটু বেশি, বৃষ্টির কারণে মাল আসে না, মালের দাম একটু বেশি থাকে। সিজিংয়ে আপনার 80 টাকা করে, আবার 60, 70, 80। এই বেগুনটা একটু রেট বেশি, এটা ধরেন 200 টাকা করে আমরা বিক্রি হইতেছি। আমরা যেভাবে চাইছি এইভাবে পাচ্ছি না। একটা লাউর দাম নিচে 80 টাকা নিলাম, আধা কেজি করলা নিল, কাঁকরোল নিচে 40 টাকা, মানে 80 টাকা কেজি। আমরা তো শেষ। এদিকে অন্যান্য মাছের দাম না বাড়লেও নতুন করে বেড়েছে ইলিশের দর। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ 2200 থেকে বেড়ে 2400 ও 50 থেকে 100 টাকা বেড়ে ছোট আকারের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকায়। ছোট মাছ কেজিতে 100 থেকে 50 টাকা করে কেজিতে বাড়ছে, আর বড়টা 100 থেকে 150 টাকা, 200 টাকা বাড়ছে। 1 কেজি বেচি 2 টাকা 2000 টাকা আছে, কিনে 2200 টাকা কেজি। এই দেখ 200 টাকা বেশি সব মাছের ভাই। এখন শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। বাঙালিতে বুঝে কিনা কি আর মনে পাইতাম না, এই জন্য দামটা বেশি। দাম বেড়েছে মুরগিরও। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার 180 ও সোনালী বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা কেজিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। কক্সবাজারের বাকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাস না পেরোতেই আবারও দখল ফের গড়ে উঠেছে অর্ধশতাধিক বসতি ও দোকানপাট। একদিনের মধ্যে সব স্থাপনা সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। নির্দেশনা না মানলে দেয়া হবে আইনগত ব্যবস্থা। কক্সবাজার শহরে কস্তুরা ঘাট সংলগ্ন বাকখালী নদীর তীরে সেপ্টেম্বরের প্রথম 5 দিনে যৌথ অভিযানে 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন ও বিআইডব্লিউটিএ। উদ্ধার হয় নদীর প্রায় 63 একর জমি। কিন্তু মাস না পেরোতেই উদ্ধার জমিতে আবারও গড়ে উঠছে নতুন স্থাপনা। সমস্যা গড় ইনকাম করেন না, কেউ নাই, এই সমস্যা দিয়ে পুনরায় উচ্ছেদকৃত স্থানে ঘরবাড়ি এবং বিষয়টি নজরে আসে বিআইডব্লিউটিএ মাইকিং করে একদিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেওয়া হয় সতর্ক বার্তা। উচ্ছেদ অভিযান পরিচালনা না করে আজকে আমরা তাদেরকে একটি মেসেজ দিব, একটি বার্তা দিব, যেহেতু আদালতের স্টে অর্ডার আছে। 5 তারিখ উচ্ছেদ অভিযানের পর যেরকম ছিল জায়গাটি সেরকমই থাকবে। ঘরবাড়ি সরিয়ে না নিয়ে আমরা আজকে পর্যন্ত দেখব, আগামীকালকে সন্ধ্যায় আমরা হয়তো একটি মামলা করবো বিআইডব্লিউটির পক্ষ থেকে। যাদেরকে আমরা এখানে অন দ্য স্পটে পাচ্ছি, শুধু তাদের নামে এই মামলাটি হবে। তবে জমির মালিক দাবি করে বিষয়টি আইনগতভাবে মোকাবেলার কথা জানিয়েছে অনেকেই। হাইকোর্টে মামলা চলতেছে, যদি আমরা জায়গাগুলো পাই তাহলে থাকবো, আর না পাইলে আমরা চলে যাবো। ব্যক্তি মালিকানাদের জায়গা যদি আমি ঘর করি, তাহলে সেখানে তো হওয়ার কথা না, মামলা হওয়ার কথা না। যাই হোক, আমরা আইনের কাছে গেছি, আইনের আশ্রয় নিয়েছি। গত 24 আগস্ট বাকখালী নদীর সীমানায় থাকা দখলদারদের 4 মাসের মধ্যে উচ্ছেদ করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সন্ধ্যার সময়। এবার খেলার খবর। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এশিয়া কাপের সুপার 4-এ আসর শেষ করা বাংলাদেশ আফগানদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলো
ব্যাটিং ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। রশিদ খানদের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুর পরেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিনা উইকেটে 109 রান থেকে 118 রান তুলতে 6 উইকেট হারায় টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাই আগের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন জাকের শামীমরা। তবে বোলারদের পারফরমেন্স কিছুটা স্বস্তি দিচ্ছে টাইগার কোচ ফিল সিমন্সকে। অন্যদিকে প্রথম ম্যাচ সেরে কিছুটা ব্যাকফুটে আফগানিস্তান। তাদের লক্ষ্য ঘুরে দাঁড়ানোর, সিরিজে সমতা ফেরানোর মিশন নিয়েই মাঠে নামবে রশিদ খানের দল। সন্ধ্যার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজও আটক। গাজার দিকে এগিয়ে চলেছে নতুন বহর। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল, বলছে বিএনপি। একটি বড় দলের বাধায় আটকে আছে জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের। এবং পাচারের জন্য নারী শিশু সহ ৩৯ জনকে জিম্মি। কক্সবাজারের গহীন পাহাড়ে অভিযানে উদ্ধার, আটক ২। সুন্দরবনে দস্যুদের আস্তানা থেকে ৪ জেলেকে ফিরিয়ে আনলো কোস্টগার্ড। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে আবারও ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।